আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে টরিসেলের পরীক্ষা। সো আমরা এই পরীক্ষাটা নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী টরিসেলি তিনি 1643 সালে এই পরীক্ষাটা করেছিল। ঠিক আছে? আচ্ছা, দেখো এই পরীক্ষাতে তিনি ব্যবহার করছেন যেটা, সেটা হলো তার ব্যবহার জিনিসগুলো: এক মুখ খোলা, একটি হচ্ছে টিউব, ঠিক আছে, তারপরে একটি হচ্ছে একটি বিকার, ঠিক আছে, আর হচ্ছে পালক, ঠিক আছে। আচ্ছা, এই টিউবটা মেইনলি তোমার হচ্ছে দাগান্বিত থাকবে, ঠিক আছে, অর্থাৎ কত সেন্টিমিটার সেই দাগান্বিত থাকবে, ঠিক আছে। এখন মেইনলি এখানে যেটা করা হবে সেটা হলো, দেখো যে বায়ুর চাপটা অ্যাকচুয়ালি কত পারদস্তম্ভের সমান সেটা আমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, দেখো এবার তো এখানে কি হচ্ছে, প্রথমে বিজ্ঞানী টরিসেলি কি করলেন, তিনি একটা টিউবে পালক নিলেন। এটা হচ্ছে পালক, এখানে আছে, এখানে পালক আছে, ঠিক আছে। আচ্ছা, তো তিনি মূলত কি করলেন, একটা টিউবে পালক নিলেন। এখন সেই পালকটাকে একটা পালক পূর্ণ বিকার বলা যায় বা পাত্র, যেটা হোক না কেন, পালক পূর্ণ পাত্র। সেই পাত্রে এই খোলা মুখ, এই মুখ হচ্ছে খোলা মুখ, আর এটা হচ্ছে বন্ধ মুখ, আর এই অংশটা আমরা বলতে পারি খোলা মুখ। আচ্ছা, তো এখন তিনি কি করলেন, তিনি এই বন্ধ মুখটাকে এপাশে রাখলেন এবং খোলা মুখটাকে পাত্রের মধ্যে নিমজ্জিত করলেন। আচ্ছা, এখন নিমজ্জিত করার পরে কি হলো, দেখা গেল যে কিছুটা তরল এই জায়গাতেও, এই ফাঁকা জায়গাতে তরল ছিল, কিছুটা তরল নিচে নেমে আসলো, ঠিক আছে, কিছুটা তরল নিচে নেমে এসে থেমে গেল, এই পর্যন্ত এসে থেমে গেল, ঠিক আছে। এখন দেখো তাহলে এই জায়গায় কি আছে, বায়ু আছে। এখন বায়ু কি করবে, অবশ্যই একটা চাপ তৈরি করবে, নিম্নমুখী চাপ তৈরি করবে, নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী দুই দিকে সেটা চাপ দেওয়ার চেষ্টা করবে। এখন যেহেতু উপরে কোনো জায়গা নাই চাপটা যাওয়ার, সো আলটিমেটলি চাপটা কিন্তু নিচের দিকে আসছে। এখন চাপটা কি হবে, এই তরলের মধ্যে দিয়ে চারিদিকে সঞ্চালিত হয়ে যাবে, ঠিক আছে, চারিদিকে সঞ্চালিত হয়ে যাবে। আচ্ছা, সঞ্চালিত হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে বায়ু যতটুকু চাপ দেয়, অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে যে বায়ুর চাপ ইজ ইকুয়ালস টু, বায়ু চাপটা পানিকে কতটুকু উচ্চতায় রেখেছে, 76 সেন্টিমিটার উচ্চতায় একদম ফিক্সড করে রেখেছে। সো আমরা বলতে পারি 76 মিটার পারদস্তম্ভ, ঠিক আছে। যেহেতু বায়ু যতটুকু চাপ দিচ্ছে সেই চাপ দিয়ে তরলটাকে অর্থাৎ পালকটাকে 76 সেন্টিমিটারে ফিক্সড রাখা সম্ভব হয়েছে। সো এই জন্য বায়ুর চাপটা হচ্ছে 76 পারদস্তম্ভ, ঠিক আছে। এইভাবে মূলত ঠিক এই ফর্মুলা দিয়ে তোমার হচ্ছে ব্যারোমিটার তৈরি করা হয়, ঠিক আছে, ব্যারোমিটার তৈরি করা হয়েছে, ঠিক আছে, যেটা মূলত বায়ুর চাপ নির্ণয়ের জন্য ইউজ করা হয়, বায়ুর চাপ নির্ণয়।
তো এটা হলো মূলত আমাদের টরিসেলের পরীক্ষা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট সেগমেন্টে আগাবো। এবার হচ্ছে টরিসেলের পরীক্ষার ব্যবহার আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, এটার ব্যবহার মেইনলি হয় তোমার হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দিতে। আবহাওয়ার পূর্বাভাস দিতে এটা মূলত ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আবহাওয়ার পূর্বাভাস কিভাবে ব্যবহৃত হয়। আবহাওয়ার পূর্বাভাসটা আমরা কিভাবে পাই সেটা আমরা দেখব। তো মেইনলি এটা হচ্ছে ব্যারোমিটারের চাপ দেখে বোঝা যায়। ব্যারোমিটারের চাপ দেখে বোঝা যায়, ওকে? এখন ব্যারোমিটারের চাপ, সাপোজ চাপ ধরো উচ্চ চাপ আছে, ব্যারোমিটারে উচ্চ চাপ আছে, ঠিক আছে? ব্যারোমিটারে উচ্চ চাপ আছে, তখন আমরা বলতে পারি বায়ুটা শুকনা, ঠিক আছে? আচ্ছা, বায়ুটা হচ্ছে শুকনা, অর্থাৎ ব্যারোমিটারে যদি উচ্চ চাপ থাকে তাহলে আমরা বলবো যে বায়ুটা হচ্ছে শুকনা, অর্থাৎ ভালো, অর্থাৎ আবহাওয়া তখন ভালো আছে, শুকনো এবং আর্দ্র আছে। ওকে, এবার যদি বায়ুচাপ কমতে থাকে, বায়ুচাপ যদি কমতে থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে কি হচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণটা বাড়ছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, আচ্ছা, জলীয় বাষ্পের পরিমাণটা বাড়ছে। ওকে, অর্থাৎ তখন বায়ুটা কেমন হয়ে যাবে? তখন বায়ুটা অনেকটা হচ্ছে ভেজা হয়ে যাবে, ঠিক আছে? অনেকটা ভেজা হয়ে যাবে। আচ্ছা, এবার যদি হঠাৎ করে অনেক বেশি কমতে থাকে, ধরো চাপ, ব্যারোমিটারের চাপ হঠাৎ অনেক কমতে থাকে, যদি অনেক কমতে থাকে তাহলে এক্ষেত্রে কি হবে? যদি চাপ হঠাৎ অনেক বেশি কমতে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং অনেকটা ঝড় অথবা বজ্রপাত, ঠিক আছে, অথবা বৃষ্টি, এই ধরনের কোন একটা জিনিস সেখানে হবে, ঠিক আছে? অর্থাৎ যদি খুব হঠাৎ করে আমাদের ব্যারোমিটারের চাপটা কমে যায়, আমাদের ব্যারোমিটারে দেখি যে চাপটা কমে গেছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেখানে ঝড় অথবা বজ্রপাত এরকম টাইপের কিছু একটা হতে পারে। তো এভাবেই আমরা মূলত টরিসেল যে পরীক্ষা, সেই পরীক্ষা থেকে আমরা খুব ইজিলি আবহাওয়ার পূর্বাভাসটা পেয়ে থাকি। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে হবে এবার স্থিতিস্থাপকতা। যেটাকে আমরা বলি ইলাস্টিসিটি, ঠিক আছে? এই জিনিসটা হলো কি অ্যাকচুয়ালি, এটা আমরা এই স্থিতিস্থাপকতা হলো সাপোজ তোমার একটা স্প্রিং আছে, এরকম স্প্রিং এর জন্য একটা বস্তু লাগানো আছে, ঠিক আছে? এখন তুমি কি করলা, এই বস্তুটাতে একটা ফোর্স দিলা,
বল প্রয়োগ করলাম এফ বল, যেটা হচ্ছে তোমার প্রদত্ত বল, প্রদত্ত বল। আচ্ছা, এখন এই এফ পরিমাণ বলের কারণে কি হবে, তোমার যে স্প্রিংটা আছে, ঠিক আছে, সেই স্প্রিং কি হবে, একটা বিকৃতি তৈরি হবে, ধরো সেটা একটু টান টান হবে, ঠিক আছে, এই হবে, এটা হচ্ছে হয়ে গেল। আচ্ছা, অর্থাৎ এফ পরিমাণ ফোর্স দেওয়ার কারণে সেটা একটু টান টান হলো, অর্থাৎ তার মধ্যে একটা বিকৃতি তৈরি হলো, ঠিক আছে। এখন স্প্রিংটার নিজস্ব একটা বল আছে, যেটাকে আমরা বলি কি প্রতিরোধী বল, প্রতিরোধী বল। এই প্রতিরোধী বল তোমার যে প্রদত্ত বল আছে তার ঠিক বিপরীতে কাজ করে, তার ঠিক বিপরীতে কাজ করে কি করবে, বিপরীতে কাজ করে বস্তুটাকে আবার তার যে নরমাল অবস্থা ছিল, এই যে নরমাল অবস্থা, সেই নরমাল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগে যদি কোনো বস্তুর মধ্যে বিকৃতি তৈরি করা হয়, তবে সেই বল এখন এরকম হলো যে আমরা এবার সেই বলটাকে তুলে নিলাম, ধরো এবার আমরা এই বলটাকে তুলে নিলাম, এই বাহ্যিক বলটাকে আমরা সেখান থেকে সরিয়ে ফেললাম, যে আমরা বাহ্যিক বলটা রাখবো না। তাহলে কি হবে, বাহ্যিক বলটা না রাখলে সেটা আবার তার সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে। এই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এবার স্থিতিস্থাপকতার আরেকটা বিষয় আছে, সেটা হলো স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে। তো স্থিতিস্থাপক সীমাটা হলো কি, যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোন একটা বস্তু যদি বাহ্যিক বল প্রয়োগের ফলে বিকৃত হয় এবং সেই বাহ্যিক বলটা অপসারণ করলে যদি সেই বস্তুটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাকে যতক্ষণ পর্যন্ত বাহ্যিক বলের প্রভাবে সেটা একটু বিকৃতি হবে এবং বাহ্যিক বলটা অপসারণ করলে সেটা আবার পূর্বের জায়গায় ফিরে আসতে পারবে, সেই সীমাকেই বলা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা। এবং স্থিতিস্থাপক সীমা পর্যন্তই বস্তুটি তার পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে, ঠিক আছে। এখন যদি স্থিতিস্থাপক সীমা বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে। অর্থাৎ যদি সীমার বেশি হয়ে যায়, যদি সীমা বেশি হয়ে যায় বা সীমাটাকে অতিক্রম করে, তাহলে কি হবে, বস্তুটার মধ্যে স্থায়ী একটা বিকৃতি দেখা যাবে, ঠিক আছে, স্থায়ী একটা বিকৃতি দেখা যাবে। তো এটাই হলো আমাদের মূলত স্থিতিস্থাপকতা এবং স্থিতিস্থাপকতার সীমা। আচ্ছা, এবার দেখো আমরা কয়েক ধরনের তোমার হচ্ছে সীমা নিয়ে কাজ করব। তার আগে আমরা এবার শিখবো যে এটা দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে পীড়ন আর একটা হচ্ছে বিকৃতি, ঠিক আছে। আচ্ছা, ধরো সাপোজ এটা হচ্ছে এই একটা বস্তুকে এখানে তোমার হচ্ছে আটকে দেওয়া হলো। তো ধরো তোমার প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে এরকম, এইটুকু ছিল নরমাল অবস্থায়। এখন যখনই একটা বস্তুকে, একটা হচ্ছে নির্দিষ্ট ভরের বস্তুকে যখন তুমি অ্যাটাচ করে দিলা, ঠিক আছে, অ্যাটাচ করে দিলা এই দণ্ডের সঙ্গে, দণ্ডের ধরো প্রাথমিক দৈর্ঘ্য ছিল L0, ঠিক আছে। যখনই কি করলা, তুমি হচ্ছে একটা বস্তুকে
তার সঙ্গে যুক্ত করে দিলা, তখন দেখা গেল যে তার পরিমাণটা হচ্ছে এল পরিমাণ, ঠিক আছে, এল পরিমাণ। তাহলে আমরা বলতে পারি বিকৃতিটা হচ্ছে এইটা এল মাইনাস এল নট ওভার এল নট, ঠিক আছে, এটা হচ্ছে তখন আমাদের বিকৃতি। অর্থাৎ দেখো এই একটা নির্দিষ্ট ভরের বস্তুকে যখন তুমি এখানে যুক্ত করে দিলা, তখন কি হলো, একটু প্রসারণ ঘটেছে, তাই না, একটু প্রসারণ ঘটেছে, একটু প্রসারণ ঘটেছে। তো এইটাকেই, এই যে একটু প্রসারণ ঘটছে, এটাকে বলা হয় এল মাইনাস এল নট, ঠিক আছে। আচ্ছা, তো একটা নির্দিষ্ট ওজনটা বলা যায় তার একটা নির্দিষ্ট বল গ্র্যাভিটির কারণে, অর্থাৎ তোমার হচ্ছে গ্র্যাভিটির কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে তার একটা হচ্ছে নিম্নমুখী বল তৈরি হলো। বলা যায় এই বলের কারণে, এই ফোর্সের কারণে, এই ফোর্সের কারণে তার মধ্যে একটা কি হলো, বিকৃতির সৃষ্টি হলো। তো আমরা এই যে বলটা আছে সেই বলটাকে বলতে পারি হচ্ছে এখানে পীড়ন, অর্থাৎ এই যে বলটা আছে সেটাকে আমরা বলতে পারি পীড়ন। আচ্ছা দেখো, এবার আমরা চলে যাব হুকের সূত্রে। আচ্ছা, তো বিজ্ঞানী হুক তিনি কি করলেন, তিনি তোমার হচ্ছে এই পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক তৈরি করলেন। তো সম্পর্কটা হচ্ছে এরকম, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে, ওকে, পীড়ন বিকৃতির সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ইজ ইকুয়ালস টু পীড়ন ইজ ইকুয়ালস টু, যখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই তখন একটা ধ্রুবক নেই, তো একটা ধ্রুবক ইনটু বিকৃতি, ওকে। আচ্ছা, এখন বলা হচ্ছে এই ধ্রুবকটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ইয়াংস মডিউলাস, ঠিক আছে, ইয়াংস মডিউলাস, ইয়াংস মডিউলাস বা ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই ধরো যেহেতু ওজনটা হচ্ছে আমাদের নিম্নমুখী একটা ফোর্স, তাহলে কি হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি ওজন একটা নিম্নমুখী বল হয়ে থাকে, তাহলে অবশ্যই এই বলের বিপরীতে কি একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে টি। এইটাকে বলা হচ্ছে মেইনলি তোমার টেনশন ফোর্স বা টান বল বলা হয়, টান বল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে দেখো, বলতে পারি যে পীড়ন ইজ ইকুয়ালস টু এই টান বল টি ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পীড়ন, অর্থাৎ টান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আচ্ছা, আর আমাদের বিকৃতি কি ছিল, বিকৃতি ছিল তোমার L মাইনাস L নট ডিভাইডেড বাই L নট, ঠিক আছে, অর্থাৎ শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তো এটা হচ্ছে আমাদের পীড়ন, এটা হচ্ছে আমাদের বিকৃতি। এবার যদি আমরা হুকের সূত্র অনুসারে বসাই, তাহলে পীড়ন ইজ ইকুয়ালস টু y, যেটাকে আমরা ইয়াংস মডিউলাস বলে থাকি, ইনটু বিকৃতি। তাহলে দেখো, তাহলে পীড়ন কি, t বাই a ইজ ইকুয়ালস টু y ইনটু বিকৃতি l মাইনাস l নট বাই l নট। এই তাহলে এটাই হচ্ছে আমাদের একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এটা এখন গ্রাফটা করার চেষ্টা করি, ধরো আমাদের পীড়ন দিব হচ্ছে, পীড়নটা ধরলাম হচ্ছে y, আমাদের বিকৃতি হয়ে যাচ্ছে x, তাহলে আমাদের ইয়াংস
কনস্ট্যান্ট বা ইয়াংস যে মডিউলাস সেটা হচ্ছে আমাদের ঢাল m। তাহলে y mx, y mx হয়ে যাবে। এখন তাহলে দেখো গ্রাফটা যদি আমরা আঁকি, গ্রাফটা যদি ড্র করি দেখো, তাহলে আমরা y অক্ষ বরাবর দিলাম হচ্ছে পীড়ন, আমাদের পীড়ন বল, এবং x অক্ষ বরাবর দিলাম বিকৃতি। তাহলে যেহেতু কি তারা সমানুপাতিক ছিল এবং y mx এটা হচ্ছে রেখা সমীকরণ, তো এটা হচ্ছে মূল বিন্দু এই, ঠিক আছে। এবং এখান থেকে খুব ইজিলি যে ঢালটা পাবা অর্থাৎ এটা যে ঢালটা পাবা সেই ঢালটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই y ইয়াংস মডুলাস এই, ঠিক আছে। এইভাবে আমি খুব ইজিলি তুমি হচ্ছে ইয়াংস কনস্ট্যান্টটা বের করতে পারো এই সূত্র থেকে। আচ্ছা ওকে, এটা হলো আমাদের। এবার তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, তোমার স্থিতিস্থাপক বস্তু নিয়ে জানতে হবে কয় ধরনের হতে পারে। এই ধরনের স্থিতিস্থাপকতার বিচারে এটার ক্ষেত্রে আমরা তিন ধরনের বস্তু করতে পারি। যেমন দেখো, একটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, একটা হচ্ছে তোমার নমনীয় বস্তু, আর একটা বলতে পারি অনমনীয় বস্তু, ঠিক আছে। আচ্ছা, এখন প্রত্যেকটা আমরা সংজ্ঞা জানব। তো পূর্ণ দৃঢ় বস্তু হলো বল প্রয়োগে যে সকল বস্তুকে কোনো ধরনের বিকৃতি ঘটানো যায় না, সেটাই হলো পূর্ণ দৃঢ় বস্তু। আচ্ছা, এবার দেখো তাহলে নমনীয় কি হবে? নমনীয় হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তুটার মধ্যে কিছু বিকৃতি তৈরি হবে এবং বল অপসারণ করলে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি বল অপসারণ করা হয় তাহলে বস্তুটা তার পূর্বের অবস্থায় আবার ফিরে আসতে পারবে, সেটা হচ্ছে আমাদের নমনীয় বস্তু। আচ্ছা, আর অনমনীয় বস্তুটা কি? অনমনীয় বস্তু হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি একটা বল প্রয়োগ করা হয় কিন্তু বিকৃতি ঘটানোর পরে বল অপসারণ করলেও বস্তুটার মধ্যে কিছুটা বিকৃতি থেকে যায়, ঠিক আছে, কিছুটা বিকৃতি থেকে যায়, সেটাকে আমরা বলতে পারি অনমনীয় বস্তু। অর্থাৎ বিকৃতি থেকে যায় বলতে গেলে মানে হচ্ছে এটার মধ্যে কিছুটা তোমার হচ্ছে বিকৃতি থেকে যায়, অর্থাৎ যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে কিছুটা বিকৃতি থেকে যায় এবং তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, এটা হচ্ছে অনমনীয় বস্তু। তাহলে আমরা সূত্রটা পেয়েছিলাম T by A is equals to y into L minus L naught by L naught। এই এখন আমরা বলতে পারি ধরো যে L minus L naught by L naught is equals to 1 by y into T by A, ঠিক আছে। অর্থাৎ যদি বিকৃতি দিয়ে আমরা বলি বিকৃতি is equals to 1 by Young's modulus into phi, ঠিক আছে। এই তো এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা মেইনলি ছিল এই সবগুলো ছিল হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন।
ঠিক আছে, যেহেতু আমরা কি করেছিলাম, আমরা কিন্তু দেখো আমরা দৈর্ঘ্য বরাবর কাজটা করেছিলাম। ঠিক আছে, আমরা এই দৈর্ঘ্য বরাবর কাজটা করেছিলাম, দৈর্ঘ্য বরাবর নিয়েছিলাম। সো এটা হচ্ছে আমরা বলতে পারি দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন। যেহেতু কাজটা হয়েছে কি, বিকৃতি হচ্ছে কোন দিকে, দৈর্ঘ্য বরাবর, বলটা দিয়েছিলাম কোন দিকে, দৈর্ঘ্য বরাবর। তো এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন ছিল। আচ্ছা, এবার আমরা শিখবো আয়তন, আয়তন বিকৃতি, আয়তন পীড়ন। আচ্ছা, তো দেখো ধরো এটা হচ্ছে আমাদের একটা বিকার। তো এটা হচ্ছে নরমাল অবস্থা, তার আয়তন ছিল বি নট। ঠিক আছে, নরমাল অবস্থায় একটা হচ্ছে চিন্তা করো গ্যাস জার, যেমন একটা গ্যাস জার। তো নরমাল অবস্থায় একটা গ্যাস জার ছিল, সেখানে হচ্ছে আয়তনটা ছিল ভি নট। এবার ধরো একটা আমরা কি করলাম, একটা হচ্ছে বস্তু রেখে দিলাম। ধরো এখানে আমরা একটা বস্তু রেখে দিলাম, তো বস্তু রেখে দিলাম। একটা বস্তু রেখে দিলাম, ঠিক আছে। ধরো এই বস্তুর একটা ওয়েট আছে, সেটা হচ্ছে W। এখন এইটার কারণে এই ওজনটার কারণে কি হবে, একটু নিচে নেমে আসবে। তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের V, আয়তনে পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তিত আয়তন হচ্ছে আমাদের V। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আয়তন বিকৃতি মানে কি দাঁড়াবে, V minus V naught by V naught। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি, অর্থাৎ পরিবর্তিত আয়তন। এটা হচ্ছে পরিবর্তিত আয়তন, পরিবর্তিত আয়তন। এটা হচ্ছে আমাদের আদি আয়তন, আদি আয়তন, আয়তন। ঠিক আছে, তাহলে পরিবর্তিত মাইনাস আদি ডিভাইডেড বাই আদি, সেটা হচ্ছে আমাদের বিকৃতি। ওকে, তাহলে আমরা আয়তন বিকৃতি পেয়ে গেছি। ওকে, এবার তাহলে আমরা বলতে পারবো যে দেখো এই ওয়েটের কারণে কি একটা চাপ সৃষ্টি হলো না, এটার উপরে একটা চাপ সৃষ্টি হলো, গ্যাস জারের উপর একটা চাপ সৃষ্টি হলো, সেই চাপটা হচ্ছে আমাদের পি। তাহলে আমরা বলতে পারি ভাবে আয়তন বিকৃতি সমানুপাতিক আয়তন পীড়ন। ঠিক আছে, আচ্ছা, আয়তন পীড়ন। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো, তাহলে আয়তন পীড়ন সমানুপাতিক আয়তন বিকৃতি, গুছিয়ে লিখলাম আর কি, আয়তন বিকৃতি। তাহলে ইজ ইকুয়ালস টু আয়তন পীড়ন ইজ ইকুয়ালস টু ধ্রুবক ইনটু আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। ঠিক আছে, ওকে, তাহলে এই ধ্রুবকটা হলো আমাদের এখানে আয়তন গুণাঙ্ক। যেহেতু আমরা কাজ করছি আয়তন নিয়ে, তো এটা হবে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, বা এটাকে বলা হয় বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস। ঠিক আছে, এই বাল্ক মডিউলাসের বি থেকে এটাকে বলা হয় বি। ঠিক আছে, আর আয়তন পীড়নটা কি, যতটুকু চাপ দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি চাপ, যে চাপটা দেওয়া হচ্ছে, ইজ ইকুয়ালস টু বাল্ক মডিউলাসে বি ইনটু আয়তন বিকৃতি, সেটা কি v মাইনাস v নট বাই v নট। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের আয়তন বিকৃতির সঙ্গে আয়তন পীড়নের সম্পর্ক।
এখন দেখো আমরা এটার গ্রাফটা দেখব সিম্পল সেম ভাবে p is equals to v into v into v minus v naught by v। তাহলে এটা যদি আমরা y অক্ষ বরাবর নিই, এটা হচ্ছে x অক্ষ বরাবর নিই, তাহলে এটা হচ্ছে আমাদের কি ঢাল। তাহলে y is equal to mx, যেটা হচ্ছে কি মূল বিন্দুগামী সমীকরণ। তাহলে আমাদের নেক্সট কেমন হবে, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, ঠিক আছে। তাহলে এই অক্ষ বরাবর আমরা দিব হচ্ছে আমাদের আয়তন পীড়ন, আর এই অক্ষ বরাবর দিব আমরা আমাদের আয়তন বিকৃতি v - v naught বাই এই। তাহলে আমাদের যে সরলরেখা পাবো সেটা হচ্ছে মূল বিন্দু পাবো, ঠিক আছে। এবং এটা যে ঢালটা পাবো, এই ঢাল যে ঢালটা সেটা হচ্ছে এই ঢালটা কি হবে, এই ঢালটা হচ্ছে আমাদের বাল্ক মডিউলাস বা আয়তন গুণাঙ্ক is equal to b। এই তাহলে এইভাবে আমরা খুব ইজিলি লেখচিত্র আঁকতে পারবো। এখান থেকে আমরা লিখতে পারি যে দেখো v naught by v naught, অর্থাৎ আয়তন বিকৃতি is equals to 1 by b into p, ঠিক আছে। অর্থাৎ আয়তন বিকৃতি is equals to 1 by আয়তন গুণাঙ্ক into আয়তন পীড়ন। ঠিক এইভাবে আমরা সরাসরি আয়তন বিকৃতি বের করতে পারি, এটার মাধ্যমে আয়তন পীড়ন বের করতে পারি, ঠিক আছে। এবার আমরা শিখব এবার আমরা কয়েকটা অঙ্ক করব। তো ঠিক আছে। আমরা স্থিতিস্থাপকতার যে টপিকটা পড়লাম সেটার উপরে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। সমস্যা নাম্বার 1, 1 বর্গ মিলিমিটার